নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আমরা হাজির করি নেতাদের, স্পোর্টস স্টারদের, ফিল্ম স্টারদের, কিন্তু আজ আপকি আদালতে আমরা হাজির করব ফ্যাশন ডিজাইনের দুনিয়ার এক বিখ্যাত ব্যক্তিত্বকে। আজকাল ফ্যাশনের যুগ, এই বিষয়ে কন্ট্রোভার্সি আছে, অভিযোগ আছে, প্রশ্ন আছে। শুরু হচ্ছে আজকের মোকদ্দমা। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি आपकी अदालते हाजिर हो। আপকি আদালতে আজ অভিযোগ এবং জবাবের পর্ব শুরু করব, মোকদ্দমা শুরু করব, কিন্তু তার আগে আজকের জাজ কল্যাণকারের অনুমতি চাইব মামলা শুরু করার জন্য। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো মোকদ্দমা শুরু হচ্ছে। আপকি আদালতে প্রথম অভিযোগ ঋতু বেরির ওপর। आपकी আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজের মর্জি মাফিকই চলেন। ঋতু বেরি, এই কথাটা সত্যি যে যে ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন, শৈশব কাটিয়েছেন, খুবই ডিসিপ্লিনড পরিবার, আর্মির মতো ডিসিপ্লিন ছিল সেখানে, একদম, আর এখনো আছে। কিন্তু এই ফ্যামিলিতে যদি কেউ মর্জি মাফিক চলে থাকে, ডিসিপ্লিন ভেঙে থাকে, তাহলে তিনি হলেন ঋতু বেরি। আপনি কি করে জানলেন? কথাটা সত্যি কিনা? সর্ট অফ। আমি শুনেছি যে আপনার প্যারেন্টস চাইতেন যে আপনি ডাক্তার হন। হ্যাঁ, একটু অন্যরকম। আমি চাইতাম যে আমি ডাক্তার হব এবং আমার গ্র্যান্ডফাদার ডাক্তার ছিলেন, যাকে দেখে বড় হয়েছি, অ্যান্ড হি ওয়াজ আ বিগ ইন্সপিরেশন ফর মি। তো আমি চাইতাম যে আমি ডাক্তার হয়ে আমার ফ্যামিলির নাম উজ্জ্বল করব। কিন্তু যেদিন আপনি মেডিকেল এন্ট্রান্সের টেস্ট দিতে যান, আমি জানতে পেরেছি যে এন্ট্রান্সের যে খাতা ছিল, আপনি কিছু না লিখেই ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়েছিলেন। আপনি কি করে জানলেন? হি ইজ আ স্পাই। এটা সত্যি। কারণ যা কিছু আমি করি সম্পূর্ণ মন দিয়ে করি এবং যখন আমি আ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম মনে, মনে, খুব পড়াশোনা করতাম সেই সময়ে এবং মেডিকেলের এক্সামের জন্য আমি আ ভালো করেই প্রিপেয়ার করেছিলাম। কিন্তু একজন ডাক্তার এসেছিলেন আমার গ্র্যান্ডমাদারকে দেখতে আমাদের বাড়ি। বোধহয় ২ দিন আগে আমার এক্সামের। আর উনি প্রশ্ন করেছিলেন, "You know technical things about the blood, about the did you, have derived sort of different sort of questions?" আর আমি ভেবেছিলাম যে সারা জীবন তো আমি এসব নিয়ে থাকতে পারব না। I'm very scared of blood anyway. So I think that is when a bit late in the day আমি বুঝতে পারি যে ডাক্তার হলে আমায় ঠিক কি করতে হবে। তো আমার তো সাহসই ছিল না যে আমার প্যারেন্টসদের বলব এই বিষয়ে যে আমি এক্সাম দেব না। তো আমি এক্সামে গিয়ে I just left the papers blank. That was the only way I would আপনি এটা ভাবলেন যে মানুষের বডি কাটার চেয়ে, তাদের শিরা কাটার চেয়ে, তাদের কাপড় কাটা অনেক ভালো। হ্যাঁ। I think so. আমি ফ্যাশনের জগতে আপনি কিভাবে পৌঁছে গেলেন? আসলে আমি খুব কনফিউজ ছিলাম। কারণ ওই সময় ফ্যাশন ডিজাইনের কোনো নাম ছিল না। একদিন আমি আ ওবেরয় হোটেলে বসে লাঞ্চ করছি। যখন ২ জন লেডিজকে কথা বলতে শুনি, FIT নিউ ইয়র্ক ইজ ওপেনিং আ স্কুল ইন ইন্ডিয়া অফ ফ্যাশন ডিজাইন, অ্যান্ড দ্য থিং দ্যাট অ্যাকচুয়ালি ক্লিকড ওয়াজ সারা দেশ থেকে ওরা মাত্র ২৫ জন স্টুডেন্টকেই ভর্তি করবে। অ্যান্ড I thought that was an amazing challenge এবং ঠিক করলাম আমাকে থাকতেই হবে এই ২৫ এর মধ্যে। So I went, I did not know what it meant, I didn't know what fashion designing meant. আমাকে এক্সামে পাস করতেই হবে অ্যান্ড এখন আপনি জেনেছেন ফ্যাশন ডিজাইনিং আসলে কি? আ একটু, বেশি নয়। I'm just figuring it out. কিন্তু এটা কি সত্যি যে ফ্যাশন ডিজাইনার ডিজাইনের কোর্স পাশ করেন, গ্র্যাজুয়েশন করেন, আর কয়েক মাসের মধ্যেই আপনি নিজের লেভেল সেট আপ করে দেন? আপনার খুব তাড়াহুড়ো ছিল? আমার এটাই প্রবলেম। আমার সবকিছুই খুব তাড়াতাড়ি চাই। আর সবসময় তাড়া থাকে। So that's when I passed out of NIFT and I tried to do some internship with different exporters. And I like to do what I like to do and I was not allowed to do. আমি খুব জেদি কিন্তু আমি করতে পারছিলাম না, যে ধরনের ডিজাইন আমার পছন্দ, আমি বিক্রি করতে পারছিলাম না যেভাবে চাইছিলাম। তো আমি ঠিক করি আমার নিজেরই ডিজাইনের পোশাকের একটা ছোট্ট স্টোর খুলব। মর্জি মাফিক চলার অধিকার চাই। একদম।
আর আমি এটাও শুনেছি যে প্রথম ফ্যাশন শো আপনি করেন নিজের ইচ্ছে মাফিক। দিল্লিতে যে লোধি গার্ডেন আছে সেখানে আপনি সেই শো করেন। যখন আমার সাহস হয়েছিল যে নিজের পোশাক আমি মানুষকে দেখাতে পারবো এবং ফ্যাশন শো করতে পারবো, তো সেই সময়ে সমস্ত ডিজাইনাররা ব্যাংকোয়েট হলে শো করত এবং সবসময় there used to be 2 designers doing it or 3 designers doing shows together. I still remember সেই সময় রবি বাজাজ এবং সুমিত ভার্মা একসঙ্গে শো করতেন অ্যান্ড it was always joint shows. তো আমি ভাবি আমাকে নতুন কিছু করতে হবে, আমাকে ব্যাংকোয়েট হলের বাইরে বেরোতে হবে। তো একদিন আমি ওয়াকে গেছি লোধি গার্ডেন্সে, সেখানে ঠিক করি আমাকে এখানেই শোটা করতে হবে কারণ ওখানে মনুমেন্ট এত গ্র্যান্ড এবং আমার টু অ্যাড টু ইট আই ডিসাইডেড দ্যাট আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই না, আমার চাই ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, শিবকুমার শর্মা সাব. So I said I want them to play live in the monument of Lodhi Gardens and I want to do a collection for them. So that's what I worked on. কিন্তু যেসব মানুষ লোধি গার্ডেনে ঘুরতে যেত তারা অভিযোগ করেন যে ঋতু বেরি পুরো লোধি গার্ডেনের স্যাংটিটি খারাপ করে দিয়েছে। শুধু ওরাই নয়, প্রেস, অন্য লোকেরাও, কারণ ওরা আসলে জানতোই না যে আমি কি করতে চাইছি। So they got after my head and the whole focus shifted to Lodhi Gardens. এরপরে অনেক মানুষ এসে মনুমেন্টসে শো করেছে আউট অফ ইন্ডিয়া। তো আমি একটু আপসেট হয়েছিলাম, কিন্তু আমি ডিসাইড করি ভেন্যু চেঞ্জ করার, বাট আই স্টিল উড লাভ টু ডু আ শো ইন লোধি গার্ডেন্স। এখন তো যুগ পাল্টে গেছে, আমি দেখেছি জর্জ বুশও মনুমেন্টের সামনে নিজের শেষ ভাষণ দিয়েছেন দিল্লি হ্যাঁ, এসে। যদি জর্জ বুশ হতাম আমিও ফ্যাশন শো করে নিতাম লোধি গার্ডেন্সে। তো এই অভিযোগটা তো কমপক্ষে প্রমাণ হলো যে আপনি মর্জি মাফিক চলেন, আপনি জেদি, স্টাবার্ন এবং আপনি আর বদলে যাওয়ার বা শুধরে যাওয়ার মানুষও নন। না, যেদিন আমি শুধরে যাব তো আই ডোন্ট থিংক আই উইল স্টে আ ডিজাইনার অ্যান্ড দ্য ক্রিয়েটিভ পারসন। আপনার ডিজাইন নিয়ে অনেক অভিযোগ আছে, লম্বা তালিকা আছে আমার কাছে। একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর ঋতু বেরির ওপর জনতার মোকদ্দমার আরও এক পর্ব। আপকি আদালতে আজ কাঠগড়ায় উপস্থিত বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি। আপকি আদালতে পরবর্তী অভিযোগ ঋতু বেরির ওপর। আপকি আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু পাবলিসিটির ওপরেই মনোযোগ দেন। ঋতু বেরি, এই কথাটা কি সত্যি যে ইন্ডিয়ার অন্য কোনো ফ্যাশন ডিজাইনার জগতের যে ওয়ার্ল্ড ক্যাপিটাল রয়েছে সেখানে এত শো করেননি যতগুলো আপনি করেছেন? আ আমি জানি না, কারণ আমি অন্য ডিজাইনারদের হিসেব রাখি না। ওরা কি করছে আর কতগুলো শো করেছে। কিন্তু আমি অনেক শো করেছি এবং আমার অনেক এক্সপেরিয়েন্সও হয়েছে। কিন্তু আমি আপনার পুরো হিসেব রেখেছি। আমি জানি। I want a record of this so that I can keep it for my archives. আর যত পাবলিসিটি আপনি পেয়েছেন এই শো করে অন্য কোনো ডিজাইনার পাননি। Well, I'm really grateful to the press for having taken my work to the public. কিছু মানুষ ভালো বলেছেন, কিছু মানুষ খারাপও বলেছেন। কিন্তু when you are in, যখন আপনি এমন একটা প্ল্যাটফর্মে যেটা exposed to the world, তখন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে, কিছু মানুষ করবে না। কিন্তু আমি প্রেসকে দিয়ে জোর করে তো কিছু লেখাইনি আমার সম্পর্কে। তারা সেটাই লিখেছে যেটা ওরা বিশ্বাস করে। আমি মনে করি আমি মন দিয়ে ভালো কাজ করেছি আর ওরা সেটাই লিখেছে। So I accept that publicity is important for any designer. যে কাজই করো, যদি সেটা মানুষ পর্যন্ত না পৌঁছায় তাহলে আর লাভটাই কি হলো? এবং যদি প্রেস না লেখে তাহলে কাজ মানুষের কাছে পৌঁছাবে কি করে? কিন্তু আপনার যত রাইভাল ফ্যাশন ডিজাইনার আছেন যারা অতটা পাবলিসিটি পান না, তারা বলেন ঋতু বেরি সম্পর্কে কাগজে এত লেখা হয় কারণ ও দেখতে অসাধারণ। এক তো আমি I think I'm going to use this platform to thank my so-called rival designer, কারণ আমি ওদের চিনি না। যখন দেখা হয় ওরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং আমার বেস্ট ফ্রেন্ডস হয়ে দেখা করে। কিন্তু যাই হোক, যদি ওরা মনে করে যে আ এক তো আমি ওদের they made me feel like a Bollywood star এবং আমাকে এত কমপ্লিমেন্ট সবসময় ওরা দেয় যে I am really grateful to them. কিন্তু ১৫ বছর ধরে শুধু লুকস দিয়ে you cannot carry on working based on your looks for 15 years.
বড়, বড় খুব সুন্দরী অভিনেত্রীরাও ১৫ বছর নিজেকে টেনে নিয়ে যেতে পারেন না। আ ওরা তো এটাও বলে যে ঋতু বেরির ফিল্মের অ্যাক্ট্রেস হওয়া উচিত ছিল ডিজাইনার না আ হয়ে। মেবি আমি পেরিয়ে গেছি সেই সময়। কিন্তু কখনো মনে হয় ইট উইল বি ফান টু প্লে ডিফারেন্ট রোলস। কিন্তু যদি এতই সহজ হয় তাহলে ওদের প্লাস্টিক সার্জারি করিয়ে নেওয়া উচিত। দে শুড লুক লাইক মি অ্যান্ড দে উইল বি সাকসেসফুল। অভিযোগ তো এটা যে আপনি ফ্যাশন ডিজাইনিং এর কিছুই জানেন না। আপনি যাই কিছু করুন না কেন, আপনার রাইভালরা বারবার এই কথাই বলে যে ঋতু খুবই পুষি, নিজের পুরো কানেকশন ব্যবহার করেন, নেটওয়ার্কিং কাজে লাগান, আর তার সাহায্যেই পাবলিসিটি পান, তাতেই আপনার নাম হয়। কত সহজ হতো যদি কেউ পিয়ার এজেন্টকে কন্ট্যাক্ট করে বা পিয়ার এজেন্সি খুলে নেটওয়ার্ক আর কানেকশনে পাবলিসিটি করতে পারত। বাট I don't think that is true because আমি মনে করি এখানে ইন্টেলিজেন্ট অডিয়েন্স, এখানে ইন্টেলিজেন্ট পিপল যারা বুঝতে পারে যে কানেকশন, পিআর। আই এম ভেরি ফরচুনেট যে আমি ব্লেসড উইথ গ্রেট ফ্রেন্ডস যারা খুব ফেমাস এবং যারা আপনার মতো খুব ওয়েল কানেক্টেড, খুব পাওয়ারফুল লোকজন। কিন্তু সেটা আমার সৌভাগ্য। আমি শুধু জানি যে আপনি জোর করে বন্ধু বানাতে পারেন না, কারণ সেখানে জোর খাটে না। আমার মনে হয় না যে আমি কখনো সম্পর্ককে বিজনেসে ইউজ করেছি বা বিজনেসকে সম্পর্কে ইউজ করেছি। এটা কি সত্যি নয় যে আপনি অনেকবার কেটি হোমস, নিকোল কিডম্যান এদের ডিজাইনার পোশাক ডিজাইন করেছেন, এবং শুধু এই জন্যেই যে পাবলিসিটি পাবেন এবং কাগজে নাম ছাপা হবে? আ আমার খুব সৌভাগ্য যে মেয়েদের পোশাক বানিয়েছি কারণ দে আর বিউটিফুল ওয়ার্ল্ড সেলিব্রিটিজ। কিন্তু যখন আমি কেটি হোমসের পোশাক বানাই কাউকে জানাইওনি। আই ডিডন্ট লেট দ্য প্রেস নো বাট দে ফাউন্ড ইট। আ আর আমি সত্যি এই বিষয়ে প্রেসে কথা বলিনি। কিন্তু আমার মনে হয় আমি হাঁচলেও ওরা বলে আমার নিউমোনিয়া হয়েছে। সো এভরিওয়ান হ্যাজ আ ওয়ে অফ ফাইন্ডিং আউট অ্যান্ড লুক এট ইউ। আপনার সব জানা আছে আমার সম্বন্ধে। তাই আমি মনে করি না যে আমি পাবলিসিটির জন্য করেছিলাম। যে ইন্ডিয়ান মুভি স্টার আছেন তাদের সঙ্গে আপনার খুব বন্ধুত্ব, রেখার সঙ্গে শুনেছি খুব বন্ধুত্ব, মাধুরী দীক্ষিতের পোশাক আপনি ডিজাইন করেন, হ্যাঁ, এসব সত্যি। এবং এটারই অ্যাডভান্টেজ পান পেজ 3 তে ছবি ছাপানোর জন্যে। Well, Rekha is somebody I look up to and I love. And she was there at my wedding now. ওয়েডিংয়ে আমার কোনো পাবলিসিটির প্রয়োজন ছিল না। আর মাধুরী দীক্ষিত খুবই ফেমাস। যা কিছু উনি করেন সেটাই পেপারে লেখা হয়। আ আর আমি উনার পোশাক ডিজাইন করেছি তাই প্রেসে ছেপেছে। কিন্তু আমি সেটা ঠিক কিন্তু মাথায় রেখে এটাও সত্যি যে করিনি। ঋতু বেরি খুবই ফেমাস, যা কিছুই করেন সেটাই প্রেসে ছাপা হয়। হ্যাঁ, এটা আমিও শুনেছি। আর সেই জন্য কখনো কখনো স্টান্টও করেন আপনি। যেমন? যেমন আপনার নিজের বুক রিলিজ করলেন আপনি, ৳১,০০,০০০ বই। এটা স্টান্ট নয়? Uh, I thought a stunt would be if I came in flying with my book and tried to show off with my book. কিন্তু আমার এই বইটা জানেন, আ আমি কিছু একটা করি, লোকের অন্য জিনিসে ফোকাস চলে যায়। লাইক I was trying এতটাও ভোলাভালা আপনি নন যে আপনি কিছু না, একটু বোকা আছি আমি। তবে আমি বুঝতে পারিনি যে এই বইটা এত বেশি আ ফোকাস নেবে। যাই হোক, এই বইটা বানাতে আমার অনেক দিন লেগেছে। প্রায় ৩-৪ বছর ধরে আমি এই বইটার উপরে কাজ করেছি। এই বইটায় এমন অনেক কিছু আছে যা খুব স্পেশাল। এর প্রিন্টিংটাও খুব স্পেশাল, আর আ এর প্রেজেন্টেশনটাও খুব স্পেশাল করেছি। আর স্রেফ ১০০ কপিই চেপেছি। আর আ আমি চাই যে এই কপিগুলো আপনার মতন ওয়েল উইশার্স, আমার যারা বন্ধুরা আছে তারাই কিনুক। Then I want to have a reprint of a lot more copies which will be affordable and given away to the press. আপনি ১ম বন্ধু হবেন যে বন্ধুর পকেট কাটতে চায়। না, ১ম তো নয়। কিন্তু আ আমার মনে হয় না বন্ধুরা কিছু মনে করবে। যদি আপনাকে বইটা দিই, আপনি কি ভাববেন যে আমি আপনার পকেট কাটছি? ৳১,০০,০০০ বই? কেউ কি পড়বে ওতে? আ ওয়েল, সবকিছুর দাম আপনি you can't really say যে ১,০০,০০০ কেন? আমি তো ভাবিনি। আর যখন আমি ক্যালকুলেট করি বইয়ের কস্ট এবং যা কিছু ইনভেস্ট করেছি, তাতে আমার অ্যাকাউন্ট্যান্ট বলল যে বইটার দাম ১,০০,০০০ হওয়ার দরকার। তাহলেই কস্টটা কভার হবে।
কিন্তু এর সাথে সাথেই আমি ডিসাইড করেছিলাম যে যতটুকু প্রফিট হবে সেটা চ্যারিটিতে দান করব, কলাকার ট্রাস্ট, এবং অন্য চ্যারিটিটা হলো রেড ক্রস। কিন্তু এই প্রাইসটা চ্যারিটির জন্য এক্সপেন্সিভ ছিল না। এটা আমি ডিসাইড করেছিলাম যে আই ওয়ান্ট দিস বুক টু অনলি বি উইথ পিপল হু রিয়েলি ওয়ান্ট। 1,00,000 টাকা তো আপনি ওটার দাম রেখেছেন, কিন্তু প্রথম কপিটা ওটার আপনি অকশন করেছিলেন। হ্যাঁ, উই অকশন দ্য ফার্স্ট বুক। তো ভালোই পয়সা কামিয়ে নিয়েছেন এই বইয়ের চক্করে। আই উইশ, আই উইশ। আচ্ছা, আপনি আমায় বলতে পারেন এখানে যে এমন কি আছে ওই বইটাতে যার জন্যে এত দাম রেখেছেন? যদি আমি আপনাকে সবকিছু বলেই দিই তাহলে তো কেউই আমার বই কিনবে না। তাই আজ এই শোতে আমি চাই আপনি আমার কাছে প্রমিস করুন যে আপনি আমার একটা বই কিনবেন আর আবার অন্য একটা শোয়ে বলবেন যে এই বইটাতে কি লেখা আছে। আচ্ছা, এটা বলুন যে এই বইটার নাম আপনি ফায়ারফ্লাই কেন রেখেছেন? ফায়ারফ্লাই ইজ আ ভেরি বিউটিফুল কনসেপ্ট। ইটস অ্যাবাউট পারওয়ানা, যেটা আগুনের দিকে যায় আর আগুনই আসলে তার মৃত্যুর কারণ হয়ে ওঠে। আমি এর সঙ্গে এক ধরনের রিলেট করি, কারণ আমার মনে হয় আই এম অলওয়েজ অ্যাট্রাক্টেড টু চ্যালেঞ্জেস। যা কিছু আমার অসম্ভব বলে মনে হয় বা কঠিন মনে হয়, আমার সেটাই করতে ইচ্ছে করে যে কোনো মূল্যে। আই ডোন্ট কেয়ার, অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম মাই ফোকাস ইজ দ্যাট আই হ্যাভ টু মিট দ্যাট চ্যালেঞ্জ। তাহলে এই কাহানি হচ্ছে একটা শাম্মা আর পারওয়ানার। সর্ট অফ। হ্যাঁ, চ্যালেঞ্জ শাম্মা আর আপনি পারওয়ানা নিজেই নিজেকে জ্বালাতে যান। ব্যাস আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই তো হবে। এই বইটা লঞ্চ করার জন্য আপনি অক্ষয় কুমারকে ডেকেছিলেন। হ্যাঁ। এমন একজন মানুষ যিনি জীবনে কোনো বইই পড়েননি। ওয়েল, আমার বইয়ে অনেক ফটোগ্রাফ আছে। যখন আপনি কিনবেন কাল আমার বই, আপনি দেখবেন আমার বইয়ে অনেক পিকচারও আছে। অ্যান্ড মাই চয়েস অফ অক্ষয় ওয়াজ নট দ্যাট হি উড রিড মাই বুক। হি ইজ আপনি দেখবেন, আপনি গতকালও নিশ্চয়ই দেখে থাকবেন যে সেখানে অনেক হার্টস আছে আমার বইয়ে। ইটস অল অ্যাবাউট দ্য হার্ট। অ্যান্ড অক্ষয় হ্যাজ আ ভেরি বিগ হার্ট। আর আমি চেয়েছিলাম যে আমার বইটা রিলিজ করুক, কারণ ও এত ভালো বন্ধু এবং সবসময় আমাকে সাপোর্ট করেছে। অ্যান্ড আই ওয়ান্টেড হিম টু ডু দি অনার্স। আমি দেখেছি আপনি যে লঞ্চের ডিজাইন করেছিলেন তাতেও যে ইনভিটেশন কার্ড ছিল সেটাও হার্টের মতো। হ্যাঁ, সবকিছু হার্ট। আর যে কিনবে তারও হার্ট থাকা উচিত। আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর ঋতু বেরির ওপর জনতার মোকদ্দমা চালু থাকবে। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির ওপর। আপকে আদালতে পরের অভিযোগ ঋতু বেরির ওপর। আপকি আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি প্রত্যেকের সাথেই ঝগড়াঝাঁটি করে বসেন। এখন দেখুন, এতক্ষণ ধরে আমি দেখছি যে আপনি এখানেও যুদ্ধ করে যাচ্ছেন। এখানে যদি যুদ্ধ না করি আপনি তো আমায় শেষ করে দেবেন। সত্যি তো এটাই যে যত ফ্যাশন ডিজাইনার আছেন প্রত্যেকেই আপনার বিরুদ্ধে। ঋতু বেরি একদিকে আর বাকি ফ্যাশন ডিজাইনার অন্যদিকে। না, আমি মনে করি না এটা সত্যি। কারণ সবাই আমার বন্ধু, সবাই আমার সঙ্গে দেখা করে, সবাই নিজেদের ইভেন্টে আমাকে ইনভাইট করে। যখন আমরা দেখা করি সবাই খুব ভালোবেসে মেলামেশা করে, আমাকে হাগ করে, আমায় কিস করে। আই ডোন্ট থিংক দ্যাট ইজ ট্রু। কিন্তু আপনার পেছনে সবাই এটাই বলে যে ওর কোনো ট্যালেন্ট নেই, জানি না কিভাবে সাকসেসফুল হয়ে গেল। এটা বোধহয় সবাই ঠিকই বলে। এ বিষয়ে আমি এখন কি বলবো? এটা তো ওদের বলার কথা। You will have to ask them. But obviously they are so talented themselves. I just don't match up to their talent. ওরা এটাও বলে যে ঋতু বেরির নিজস্ব কোনো স্টাইল নেই। যেমন তরুণ নেহলানির স্টাইল আছে, যেমন ঋতু কুমারের একটা স্টাইল আছে, কিন্তু ঋতু বেরির পোশাক যদি কেউ পরে সেটা আলাদা করে নজর কাড়ে না। না, ওরা ঠিকই বলে। কারণ ওদের স্টাইল এত স্ট্রং আর এত সুন্দর যে স্টাইল একদম oblivious হয়ে যায়। কেউ দেখতেই পায় না। কিন্তু আমি সেটাই করি যেটা আমার মন চায়। আমি সত্যি জানি না যে আমার কি করা উচিত। I would like a briefing from the designers whenever they have the time to help me, যাতে আমি আরো
ভালো করতে পারি। আমি শুধু অনুরোধ করব যাতে ওরা সমালোচনা চালিয়ে যায় এবং খারাপগুলো বলা বন্ধ না করে, কারণ তাতে আমার আরো সাহস বেড়ে যায়, মনে হয় ভালো কিছু করছি। কিন্তু আপনার সম্পর্কে সবচেয়ে বড় কথা যেটা বলা হয়ে থাকে সেটা হলো ঋতু বেরির ডিজাইন করা পোশাক ও নিজেই শুধু পরে, আর কাউকে পরতে দেখা যায় না। ওয়েল, নেক্সট টাইম যখনই কোনো পার্টিতে যাব, হ্যাঁ, ১ম এ তো আমায় জানতে হবে যেগুলো কারা বলছে, যাতে আমি ওদের ইন্ট্রোডিউস করতে পারি আমার যত ক্লায়েন্ট আছে, যারা আমার পোশাক পরে আছে। তো আমি I will make a point to go to a party and see this lady is wearing my clothes and she will endorse it. কিন্তু ১৫ বছর ধরে কেউ পোশাক না পরলে শুধু নিজেই পরে কি এতদূর আসা যায়? কোনো না কোনো কারণে প্রত্যেকে বাকি ফ্যাশন ডিজাইনাররা আপনার প্রতি অসন্তুষ্ট। আ আমিও শুনেছি যেমন আপনি বলছেন, কিন্তু আমার সামনে তো কেউ অসন্তোষ দেখায় না। আর যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমি তো কিছু ভালো কাজ করছি। আমি ওদের কিছুটা আ আনকমফোর্টেবল বা আনহ্যাপি করতে পেরেছি। কিন্তু আমার ইনটেনশন হলো যা চাই তা করতে পারা, ওদের আপসেট করা নয়। আই এম রিয়েলি সরি ইফ দে আর গেটিং আপসেট। কিন্তু শুধু এখানের কথা নয়, যখন আপনি প্যারিস গিয়েছিলেন খুব হল্লা হয়েছিল প্যারিসে হাউস অফ সেরেরে আপনি অ্যাসোসিয়েট হন আর তারপর ওটাও ছেড়ে দেন, ওখানেও ঝগড়া করে ফিরে আসেন। ওই Scherer is a very big fashion house. অ্যান্ড আমি ঝগড়া করিনি। কিন্তু আমি তাই করেছি যে আমার মন চায়। আই থিংক যে ১ম অভিযোগ আপনি এনেছেন যে আই এম স্টাবার্ন, আমার মনে হয় সেটার সঙ্গে আমিও সহমত। কারণ I had a contract with Scherer, যার ফলে আমার আ কিছু শর্ত ওখানে ছিল। যেমন প্রতি বছরে ২ বার আমি ফ্যাশন শো করব। প্রতি মাসে ইন্ডিয়াতে আমি আসব। আ আমার একটা বড় টিম ছিল। এবং there was a particular way and particular style that we were following to design clothes. ১ম ১.৫ বছর খুব ভালো কাজ হয়েছিল। তারপর ওনার্সরা ডিসাইড করে হাউস বিক্রি করে দেবে। আর এটা প্যারিসে খুব হয়ে থাকে যে ফ্যাশন হাউস বিক্রি হয়ে যায়। এক ম্যানেজমেন্ট থেকে অন্য ম্যানেজমেন্ট চলে আসে, ডিজাইনার্স চেঞ্জ হয়। তো এটা একটা খুব বড় কমপ্লিমেন্ট যে আমি ম্যানেজ করেছিলাম। মানে আমি নই, মালিকেরা কোম্পানিটা একটা খুব বড় কোম্পানির কাছে বিক্রি করে দিতে পেরেছিল ফর a lot of money. When they came in, they were very business like and ওরা এটাই ভাবে যে আর ফ্যাশন শো করার প্রয়োজন নেই। শুধু পোশাক বানাবে আর র‍্যাকে বিক্রি করবে। ঋতু বেরিকে ইন্ডিয়া পাঠাবে না, কারণ খুব এক্সপেনসিভ হয়ে যায়। আ আর পোশাক শুধু ওল্ডার উইমেনদের জন্য বানাবে, কারণ ওদের কাছেই টাকা থাকে কেনার জন্য। তো দ্য ন্যাচারাল থিং উড বি যে ঠিক আছে, আমি প্যারিসে এতদিন প্রেস্টিজিয়াস হাউসে কাজ করেছি, তো এদের করতে দাও যা ইচ্ছে। নিজের কাজ চলতে থাকবে। আমাকে প্রতি মাসে ইন্ডিয়া আসতেই হবে, বাড়িতে আসতেই হবে। I need to be home. I need to design for the woman that I see I want to design for. আমি ফ্যাশন শো করতে চাই। শুধুমাত্র দোকানে পোশাক রাখলেই আমার চলবে না। তাই আমি ওদের বলি যে আই এম সরি, এই অবস্থায় আমার পক্ষে আর কাজ করা সম্ভব না। So I think I was passionate about what I was doing and I was doing what I wanted to do. এটাও কি সত্যি যে নতুন বিবাদ আপনি শুরু করেছেন? দুটো ফ্যাশন উইক হতে চলেছে। একটা ল্যাকমের ফ্যাশন উইক আর একটা এফডিসিআই এর ফ্যাশন উইক। আপনি বলেছেন আপনি এফডিসিআই এর ফ্যাশন উইকে যোগ দেবেন না? আমি এতটাও লড়াকু নই। আর আমি কোনো লড়াই শুরুই করিনি। আ FDCI is a very, very strong body and I respect them and I think they are doing a great job of promoting fashion. এবং আমি ফার্স্ট ফ্যাশন উইকে যোগ দিয়েছি। ল্যাকমে ফ্যাশন উইক চেষ্টা করে ইয়াং ট্যালেন্টদের প্রমোট করতে। যত নতুন ইন্সপায়ারিং ডিজাইনার যারা ডিজাইনিং করতে চায়, তারা আমার কাছে এসে বলে যে আপনি কেন আমাদের সাপোর্ট করছেন না? তাহলে আমরা হয়তো আরেকটু বেশি স্ট্রেংথ পাবো। অ্যান্ড আই বিলিভ দ্যাট ইফ আই ক্যান বি ইউজফুল, দ্যাট ইজ হোয়াট আই এম ডুইং হিয়ার। দর্শকদের থেকে জেনে নেব যে কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, এখানে সেকেন্ড রোতে। I would like to ask you, have you ever tried promoting Indian traditional sari in international fashion shows? Absolutely. In fact, my first fashion show that I did in Paris or anywhere is always very, very Indian and very, very traditional. And আমি বিশ্বাস করি যে ইন্ডিয়ান শাড়ি হলো most beautiful garment in the world. শুধু ইন্ডিয়াতেই নয়, একজন মহিলা শাড়ির চেয়ে বেশি সুন্দর অন্য কিছুতেই লাগে না। তো আমি খুবই চেষ্টা করেছি। And I'm only a little speck in the whole fashion world, and I will continue trying hard.
আই এম গ্ল্যাড। থ্যাংক ইউ। এটা কি সত্যি যে আপনি যত ধরনের পোশাক ডিজাইন করেন তার মধ্যে এক ধরনের লেহেঙ্গা আছে যার ওয়েট এত হয় যেটা পরে চলাফেরা করতে মুশকিল হয়? কখনো, কখনো। But lots of women wanted to look like queens. And you know how queens dress up. আপনি যা ফ্যাশন করবেন তার নিজস্ব ওজন থাকাও তো ঋতু দরকার। ম্যাম, একটা জেনারেল পারসেপশন হলো এই যে ডিজাইনার ক্লোথস তা শুধুমাত্র সোসাইটির আপার ক্লাসের জন্যই হয়, এমনকি আপার মিডল ক্লাসের জন্য নয়। সাধারণ মানুষ তো ছেড়েই দিন। তো এই পারসেপশনটা কি ঠিক? এবং যদি হয় তো তাহলে কেন? যখন ফ্যাশন ডিজাইন প্রথম শুরু হয়েছিল এই পারসেপশনটা সঠিক ছিল। কারণ অনেক কিছু ডিজাইনার যেমন ফ্যাশন দেখায় এবং জিনিস তৈরি করে, ইট ইজ বেসিক্যালি টু অ্যাট্রাক্ট ইউর অ্যাটেনশন। যদি আমরা নরমাল প্লেন শার্ট আর প্যান্ট পরিয়ে মডেলদের দিয়ে র্যাম্পে ক্যাটওয়াক করাই, তো কেউ দেখবেও না আর বলবে there is nothing new about it. So the first step was to actually get the fashion movement. মানুষ দেখবে এবং বলবে, বাহ এসব কি, এগুলো তো বেশ ইউনিক। আর I agree that a lot of stuff is not affordable, but আপনি যদি আমার স্টোরে আসেন দেখবেন যে অনেকগুলো সেকশন আছে যেখানে আপনি কিছু না কিছু অবশ্যই পাবেন, and you will be able to wear something আমি out of দেখছি it. যে আপনি প্রত্যেককে কিছু না কিছু বিক্রির চেষ্টা করছেন। প্রথমে বই, এখন আবার ড্রেস। চেষ্টা, এটাই তো বিজনেস, এটাই তো কাজ, কি করব? I'm actually inviting them over, but I guess আমরা আরো একটা ব্রেক নিয়ে নেব ঋতু। আর আপনার অভিযোগের দীর্ঘ তালিকা আছে। ব্রেকের পর ঋতু বেরির ওপর জনতার মোকদ্দমা চলতে থাকবে। আপকে আদালতে আজ সওয়াল জবাবের ঘেরাটোপে রয়েছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি। আপকে আদালতে পরের অভিযোগ ঋতু বেরির ওপর। আপকি আদালতে ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ হলো যে ইনি জেনে শুনে ইচ্ছে করে বিতর্কের সৃষ্টি করেন। ঋতু বেরি, এই কথা কি সত্যি যে যত মানুষ আপনাকে পোশাকের কারণে চেনেন তার থেকেও বেশি মানুষ আপনাকে কন্ট্রোভার্সির কারণে চেনেন? কন্ট্রোভার্সি অন্য লোকেরা ক্রিয়েট করে এবং আমি মনে করি তাদেরই বলা উচিত কেন তারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে। আমি ভাবি না যে আমি কন্ট্রোভার্সিয়াল। অ্যাজ ইউ নো, at platform like this, if you say that you are so controversial, smaller platform will believe that and pick it up. আর এমনই হয়েছে আমার কিন্তু সাথে। আপনি একমাত্র ফ্যাশন ডিজাইনার যার সম্পর্কে কাগজে কিছু না কিছু কন্ট্রোভার্সি প্রায়শই ছাপা হতেই থাকে। আপনি কোন ফ্যাশন উইকে যাবেন, কোন ফ্যাশন উইকে যাবেন না, আপনি কবে লন্ডন যাবেন, কবে প্যারিস যাবেন। I'm doing what I want to do. People are sitting on judgment. মানুষই সমালোচনা করে, অপেক্ষা করে থাকে আমি কি করছি, ভালো না মন্দ। পিপল আর সিটিং টু ক্রিয়েট আ কন্ট্রোভার্সি। এবং আপনার বোঝা উচিত যে এটা খুব সহজ নয়। আমি সত্যি সত্যি ক্রিয়েটেড দিস লিটল কুকুন অ্যারাউন্ড মাইসেলফ। তো আমি বেশি ভাবি না আর নিজের কাজের দিকে মনোযোগ দিই, কিন্তু মানুষ তো বলতেই থাকবে। কিন্তু এটা কি সত্যি নয় যে আপনি যদি বাবার সঙ্গেও হলিডেতে যান তা নিয়েও কিছু না কিছু কাগজে লেখা হয়ে এখন থাকে? দেখুন, দ্যাট ইজ হোয়াট আই কল কন্ট্রোভার্সি ক্রিয়েটেড ফর নো রিজন। বাট আই গেস দ্যাট ইজ ট্রু যে আমি যদি বাবার সঙ্গেও বেড়াতে যাই, মানুষ বলে যে ও হলিডেতে যাচ্ছে একজন বুড়ো মানুষের সঙ্গে, তাহলে বুঝতেই পারছেন কি বলছি। আমি কখনো শুনিনি যে অন্য কোনো ফ্যাশন ডিজাইনার বলেছে যে ঋতু বেরি দারুণ কাজ করেছে। ওরা বলে আমি যে ঋতু বেরি জানি না কিভাবে ফিক্স করে নিয়েছে। Well, I guess I'm not looking for appreciation from my fraternity. ওরা সবাই দারুণ কাজ করে এবং ওরা যা চায় ওরা তাই করে এবং I can help them fix things too. ওদের শুধু আমার কাছে আসতে হবে যদি এত সহজই হয়। But I really don't know. কিন্তু যে ডিজাইনারদের আপনি নিজের বন্ধু বলছেন তাদের তো আপনি কপিক্যাট বলেন। আমি তো আজ পর্যন্ত কখনো কপিক্যাট বলিনি। ইনফ্যাক্ট আই ফাইন্ড ইট ভেরি স্ট্রেঞ্জ when designers go to court for their designs being copied. এটা সারা পৃথিবীতেই ঘটে। লুই ভিটর ব্যাগ চায়না যায়, হংকংয়ে যায়, সব জায়গায় বিক্রি হয়। আপনি এই নিয়ে মানে মারামারি করতে পারেন না এই কপি করা নিয়ে। আমার কাছে তো এটা একটা খুব বড় কমপ্লিমেন্ট যখন আমি দেখি কেউ আমার আউটফিট পরছে বা কেউ ভাবছে যে এটা ভালো কপি করার জন্য। ইনফ্যাক্ট আই থিংক কপিং ইজ অলওয়েজ আ হিউজ আপনার একটা কমপ্লিমেন্ট। ইন্টারভিউ আমার কাছে আছে যাতে আপনি বলেছেন ইন্ডিয়ান ডিজাইনারদের সব লেহেঙ্গা
যদি এক লাইনে টাঙিয়ে দেওয়া হয় ওদের লেভেল সরিয়ে দিয়ে, তাহলে কেউ বলতে পারবে না যে কোনটা কে ডিজাইন করেছে। আপনি মানেন না এই কথাটা? আমি কখনো এমন এক্সপেরিমেন্ট করে দেখিনি। ফ্যাশন নিডস টু গো বিয়ন্ড জাস্ট সালোয়ার কামিজ অ্যান্ড লেহেঙ্গা। কারণ এমনকি আমিও কনফিউজড হব যদি একটা র্যাকে ডিজাইনার ক্লথ থাকে উইদাউট এনি লেবেল। অ্যান্ড আই থিঙ্ক এভরিওয়ান উইল অ্যাগ্রি উইথ দ্যাট। ইটস ভেরি ডিফিকাল্ট টু সে যে কে কোনটা বানিয়েছে। আর শুধু ইন্ডিয়ান ডিজাইনার নয়, বিদেশেও যদি আপনি একটা তাকে ব্ল্যাক ট্রাউজার্স রাখেন, যেখানে আপনার লাগারফেল, H&M, মর্গান, জারা বা গুচির প্যান্ট রাখা আছে, এটা খুব ডিফিকাল্ট বলা যে কোনটা কার। তাই এর সমাধান হলো এমন কিছু বানানো যেটা কমপ্লিটলি ইউনিক, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর স্টাইল অ্যান্ড ডিফারেন্ট, হুইচ ইজ হোয়াট আই লাইক টু ডু। আর আপনি বলেন বাকি ফ্যাশন ডিজাইনাররা এটা করতে পারে না, শুধু না, আমি না, এটা করি। আমি এটা কখনোই বলিনি। আমি খুব রেসপেক্ট করি। আর আপনি কখনো শুনবেন না যে ঋতু বেরি ওর সম্বন্ধে খারাপ কিছু বলেছে। সো আই থিঙ্ক এভরিওয়ান শুড ডু হোয়াট দে বিলিভ অ্যান্ড দ্যাট ইজ মাই বিলিভ। আর এটাও বলা হয় যে ঋতু বেরির নাম খুবই বড়, ফ্যাশন শো প্রচুর করে, কিন্তু পয়সা বেশি কামায় না ঋতু বেরি। এটা সত্যি কথা। আমি সত্যিই বেশি কামাই না। সেই জন্য আপনি এমন বই লিখেছেন যাতে অনেক টাকা কামানো যায়। চেষ্টা করছি কিন্তু কিন্তু আপনার কি মনে হয় না আজকের যুগে যত ফ্যাশন ডিজাইনার আছে তাদের কাজ শুধু সেই সময় থাকে যখন কারোর বিয়ে হয়? আমাদের এখানে মানুষ শুধু ওয়েডিং এর সময় যায় ডিজাইনারের কাছে। না, আজকাল I mean the wedding, our wedding is a very important time for any bride. She wants to look good, she wants to dress well. But I think দিওয়ালিতেও ড্রেস কেনে এবং ফ্যাশন ডিজাইনারদের কাছে যায় এবং টাচউড মানুষ আমাদের দোকানেও আসে অন্য কারণে other times as well. কিন্তু বেশিরভাগ সময় ফ্যাশন ডিজাইনার তাদের যদি কাজ দেখা যায় সেটা বিয়েতেই সীমাবদ্ধ থাকে। আ আমার ওপরে একটা বড় অভিযোগ আপনি করতে পারেন। আপনি আনতে পারেন যে আমি অন্য ডিজাইনারদের কাজ দেখি না আর ভাবিও না যে ওরা কি কাজ করছে। সো I can't answer questions for them. কিন্তু ওরা সবাই খেয়াল রাখে যে আপনি কি করছেন। I'm so honored. মন থেকে বলুন আগামী দিনে ঋতু বেরিকে মানুষ কোন রূপে দেখবে? ব্যাস এই রূপেই দেখবে। I'm not going in for plastic surgery. I'm very, very happy the way I am. I'm very happy the way I look. আমি খুব হ্যাপি টাকা না কামিয়েও ইচ্ছে মতো কাজ করতে পেরে। এটাই আমার প্যাশন। তো আমি জনতার পক্ষ থেকে অভিযোগ এনেছি, অনেক প্রশ্ন করেছি আপনাকে, আপনি জবাব দিয়েছেন। আমরা একটা ব্রেক নিয়ে নেব, আর ব্রেকের পর দেখব জনতার জাজ কল্যাণকারের রায়দান। আপকে আদালতে আমরা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ঋতু বেরির বিরুদ্ধে অভিযোগ এনেছি। ওকে নিয়ে ওঠা কন্ট্রোভার্সি সম্পর্কে আমরা জানতে চাইছি। ওনার 1 লাখ টাকা দামের বইয়ের বিষয়ে প্রশ্ন করেছি। ঋতু বেরি কিভাবে একগুঁয়েমি দেখায়। এখন সময় আজকের এজলাসে জনতার জাজ কল্যাণকারের রায়দানের। অভিযোগ তো অনেক ছিল, কিন্তু ঋতু বেরি যথেষ্ট স্পষ্ট জবাবই দিয়েছেন, উইথ আ লট অফ সিম্পলিসিটি অ্যান্ড সেন্স অফ হিউমার। উনি নিজের পজিশন কিন্তু বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। এই আদালত ঋতু বেরিকে সসম্মানে মুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপকে আদালতে আজ জনতা অনুমতি দিয়েছে যে ঋতু বেরি জেদ দেখান, পাবলিসিটি করতে থাকুন, জগৎ জুড়ে নাম কামান। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সঙ্গে। ততক্ষণের জন্য নমস্কার।